নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, 2 বছর জেল খাটার পরেও কিন্তু বিধায়ক পদ টিকে থাকলো না। বিধায়ক পদ সরাসরি শীর্ষ আদালতের একদম ভার্ডিক্টের দ্বারা কিন্তু চলে গেল এবং সেটাই কিন্তু এই মুহূর্তে চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির। তার কারণ তাদের দলের একাধিক সাংসদ, তাদের দলের একাধিক বিধায়ক বিভিন্ন রাজ্যে যারা রয়েছেন তারা কিন্তু অভিযুক্ত রীতিমতন বিভিন্ন কেসের ভিত্তিতে, এবং সেই জায়গা থেকে রীতিমতন বিভিন্ন যে হিনিয়াস ক্রাইম সেগুলোর মাধ্যমে যারা কিন্তু কনভিক্টেড কিংবা তাদের ওপর এই ধরনের মামলাগুলো চলছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখনো পর্যন্ত বিজেপির সম্পদ রীতিমতন। কিন্তু তাদেরকে কি বিজেপি ছাড়তে পারবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ একদম মুক্তার আনসারির ছেলে আব্বাস আনসারি, তিনি কিন্তু গত 2 বছর ধরে জেলে ছিলেন এবং শুধুমাত্র 2022 সালে একটি নির্বাচনী প্রচার সভা থেকে তিনি যে বক্তব্য রেখেছিলেন, উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্যের ভিত্তিতে একটি মামলা হয়। পরবর্তীতে তিনি কিন্তু জেলে ছিলেন এবং তার ভিত্তিতেই কিন্তু সেই কেসটা যখন সুপ্রিম কোর্টে যায়, শুধুমাত্র জেলে থাকলেই তাকে যে ছেড়ে দেওয়া হলো, তার বিধায়ক পদ গেল না তেমন কিন্তু নয়, তার সঙ্গে তার বিধায়ক পদ চলে গেল। এবং তারপর থেকেই কিন্তু রীতিমতন সারা দেশের যারা বিজেপি বিধায়ক মূলত রয়েছেন এবং তার সঙ্গে বিভিন্ন পার্টির যারা অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি পদে রয়েছেন, অর্থাৎ সাংসদ হতে পারেন, বিধায়ক হতে পারেন, তাদের কিন্তু রাতের ঘুম উড়েছে। তার কারণ বিভিন্ন জায়গায় কিন্তু সরকার তৈরির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যারা আসামি তাদেরও কিন্তু বিভিন্ন সময় ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিংবা বলা যেতে পারে যাদের নামে হিনিয়াস ক্রাইমের অভিযোগ থাকে তারাও কিন্তু বেলে থাকেন এবং তার সঙ্গে ভোটে দাঁড়িয়ে যান এবং পরবর্তীতে জিতে তারা বিভিন্ন একদম রীতিমতন গুরুত্বপূর্ণ পদাধিকারী হয়ে থাকেন। সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে বিধায়ক পদ চলে গেল আব্বাস আনসারির, তার পরিপ্রেক্ষিতে কিন্তু অবশ্যই সারা ভারতবর্ষের যে সমস্ত একদম করাপ্টেড কিংবা বলা যেতে পারে একদম অভিযুক্ত যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের কিন্তু রাতের ঘুম চলে গিয়েছে। সামগ্রিক ঘটনার ডিটেলস বলবো আপনাদের, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা জানি কিন্তু সুপ্রিম কোর্টের একটার পর একটা রায় রীতিমতন বর্তমানে বিজেপি সরকারকে কিন্তু বেকায়দায় ফেলছে এবং কেন্দ্রের বিজেপি সরকারকে যে বেকায়দায় ফেলছে শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটের যে বিজেপি সরকার সেই ক্ষেত্রেও কিন্তু বেকায়দায় ফেলছে তাদের। ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলায় ওয়াকফ সম্পত্তির ওপর কেন বুলডোজার চললো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে একদম নোটিশ পেয়েছে উত্তরাখণ্ডের যে বিজেপি সরকার চলছে তারা এবং তার 4 জন আধিকারিক। এবং একইভাবে কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যে মাদ্রাসার ওপর বুলডোজার চলছে, কবরস্থানের ওপর বুলডোজার চলছে ওয়াকফ সম্পত্তি এই হিসাবে, সেটাকে নিয়েও কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এবং তার মধ্যেই যে খবরটা বেরিয়ে আসছে, এবার বিধায়ক ছিলেন আব্বাস আনসারি এবং তিনি কিন্তু মুক্তার আনসারি তার ছেলে, এবং তিনি কিন্তু অবশ্যই একটা হেড স্পিচ দেওয়া, অর্থাৎ গুরুত্বপূর্ণভাবে কিন্তু 2022 সালে নির্বাচনী প্রচারের সময় তিনি একটা স্টেজে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন তার ভিত্তিতে হয় মামলা, এবং সেই মামলার সূত্র ধরে গত 2 বছর তিনি কিন্তু জেল বাস করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে ভারতীয় সংবিধানের 8 নম্বর ধারা অনুযায়ী কোনো বিধায়ক বা সাংসদ যদি 2 বছরের বেশি সময় জেলে থাকেন, অর্থাৎ একদম জেল বাস তিনি করেন আদালতের বক্তব্য অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী, তাহলে তিনি কিন্তু যে বেরিয়ে আসবেন তারপরে কিন্তু তাকে 6 বছর, আগামী 6 বছর আর ভোটে লড়তে দেওয়া যাবে না, এমন একটা প্রভিশন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু দেখেছি যে সঞ্জীব খান্না যখন পূর্ব সিজিআই ছিলেন তার সামনে কিন্তু একটা মামলা উঠেছিল যে বিভিন্ন জায়গার সময় আমরা কিন্তু দেখি যে হিনিয়াস ক্রাইম, বিভিন্ন ধরনের একটা গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন ক্রাইমের সঙ্গে যারা একদম সরাসরি কনভিক্টেড হয়েছেন যে তারা এই ক্রাইমটা করেছেন, তারপরেও কিন্তু তারা একদম ভোটে লড়তে না পারলেও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে পলিটিক্যাল পার্টি তারা খুলে ফেলেন, যেটা কিন্তু একদম সরাসরি ইনস্ট্যান্সেস। সেই যে পিআইএলটা জমা পড়েছিল সিজিআই সঞ্জীব খান্নার সামনে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে একদম সরাসরি লালু প্রসাদ যাদবের কথা বলা হয়েছে যে তিনি একদম এই মুহূর্তে কিন্তু তার কাছে এইরকম প্রভিশন নেই যে তিনি ভোটে সরাসরি লড়তে পারেন। তার কারণ পশুখাদ্য কেলেঙ্কারির সূত্র ধরে তিনি কিন্তু জেল খাটা একদম আসামি একজন, এবং সেই সূত্রে তিনি যেখানে ভোটে লড়ার
করার মতন তাকে সংবিধান, ভারতের সংবিধান যেটা 8 নম্বর ধারা অনুযায়ী তাকে যেখানে কোনো অধিকার দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তিনি পার্টির একজন উচ্চপদস্থ কর্মী কিংবা পার্টির একজন উচ্চপদস্থ পদাধিকারী কিভাবে থাকতে পারেন। এবং সেটা নিয়ে যখন মামলাটা হয়েছিল সেই ক্ষেত্রে সঞ্জীব খান্না কিন্তু বক্তব্য রেখেছিলেন যে কোনো ব্যক্তি যদি একদম সরাসরি এই একটা অভিযোগের মাধ্যমে তার ট্রায়ালটা চলে এবং সেই সূত্রে তিনি যদি ট্রায়াল চলাকালীন 2 বছর কোর্টের নির্দেশে তাকে জেলে থাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পরবর্তী 6 বছর যদি ট্রায়াল চলেও সেই মামলার তিনি যদি কনভিক্টেড নাও হন, দোষী সাব্যস্ত নাও হন, কিন্তু ট্রায়াল চলে এবং তার আগে 2 বছর তিনি জেলে থেকেছেন, সেই পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু আগামী 6 বছর আর কোনো ভোটে লড়তে পারবেন না। সেটা বিধানসভা ভোট হতে পারে কিংবা লোকসভা ভোট হতে পারে। সেই সুবাদে একদম সঞ্জীব খান্না বলেন যে তাহলে সেই ব্যক্তি যখন ভোটেই লড়তে পারবেন না 6 বছরের জন্য, তাহলে তিনি কিভাবে একটা পার্টি প্রেসিডেন্ট হতে পারেন কিংবা পার্টির একদম সর্বোচ্চ পদে থাকতে পারেন বা নিজের দল খুলতে পারে। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মামলা, সেটা কিন্তু অবশ্যই ভারতীয় রাজনীতিকে একটা কলঙ্কিত করবে সেরকম একটা দিক হিসেবেই থাকছে। তাই জন্য সেই মামলাটা তারা গ্রহণ করেছিলেন অগস্ট মাসে, সেই মামলাটার কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে সঞ্জীব খান্না কিন্তু বলে দিয়েছিলেন যে যদি কোনো ব্যক্তি কনভিক্টেড হয়ে যায় একদম সরাসরি যে ইনি এই দোষের জন্য একদম দোষী সাব্যস্ত করা হলো, তাকে কোর্টের দ্বারা যদি এই নির্দেশ চলে আসে, তাহলে পরবর্তীতে কিন্তু তার ভোটে দাঁড়ানোর অধিকারটুকুও চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে তিনি পার্টি খুলে ফেলছেন, সেটা কিভাবে হতে পারে। এবং সেই জায়গাটা কিন্তু সারা জীবনের জন্য যে ব্যক্তির ভোটে দাঁড়ানোর অধিকার চলে যাচ্ছে, তেমন কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে আব্বাস আনসারি তার কিন্তু এই মুহূর্তে একদম বিধায়ক পদটাই চলে গেল, একজন স্ট্যান্ডিং বিধায়ক তার বিধায়ক পদ হারালেন। সেই সূত্রেই কিন্তু আমরা যে খবর উঠে আসছে একদম ইউপিতে কিন্তু বিজেপি রীতিমতন সংগঠনের মধ্যে এই প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে যে ইউপির মধ্যে যে 403 জনের বিধানসভা, তার মধ্যে কিন্তু 111 জন বিজেপির এমন বিধায়ক রয়েছে যারা কিন্তু রীতিমতন বিভিন্ন ধরনের ক্রিমিনাল তাদের কিন্তু রেকর্ড রয়েছে। তার পরবর্তীতে তারা কিন্তু ভোটে দাঁড়িয়ে রীতিমতন একদম তারা কিন্তু বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের সংখ্যাগরিষ্ঠতার দরুন কিন্তু ইউপিতে এই 100 জন বিধায়ক, 111 জন বিধায়ক কিন্তু একদম বিজেপি সরকার, যোগী আদিত্যনাথের সরকার তৈরি করেছে। সুতরাং বুঝতেই পারছেন এই 100 জন বিধায়ক এবং তার সঙ্গে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বেশ কিছু বিধায়ক, তাদেরকে যদি সম্পূর্ণভাবে তাদের বিধায়ক পদ কেড়ে নেয় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, তাহলে কিন্তু উত্তরপ্রদেশের মতন বিধানসভা সেখানে আবারও ভোট করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার কারণ সামগ্রিক যে 403 জন একদম বিধায়ক রয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভায়, তার মধ্যে 255 জন এমন বিধায়ক রয়েছেন বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস সব দল মিলিয়ে, যাদের কিন্তু এগেনস্টে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু সারা জীবন ধরে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যারা কিন্তু বিভিন্ন কেসের আসামি কিংবা বিভিন্ন কেসের সূত্র ধরে তাদের কিন্তু নাম আছে। এবং সেই সূত্রেই কিন্তু রীতিমতন এখন বিজেপির কিন্তু একদম সরকার টেকানো নিয়ে একটা চিন্তার ভাঁজ কপালে। এবং যোগী আদিত্যনাথ সরকার ডবল ইঞ্জিন সরকারের অন্যতম একজন মুখ, যাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন সময় আমরা বিজেপি নেতাদের বলতে শুনি, তার ক্যাবিনেটের মধ্যে কিংবা তার যে সামগ্রিক একজন বিধায়ক যে দল, সেই দলের মধ্যে 111 জন এমন বিধায়ক আছে যাদের কিন্তু ক্রিমিনাল রেকর্ড আছে। তাদেরও যদি সুপ্রিম কোর্ট একদম বিধায়ক পদটা কেড়ে নেয়, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে বিজেপি সরকার। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে একদম মুক্তার আনসারির যে ছেলে আব্বাস আনসারি, তার বিধায়ক পদ 2 বছর জেল খাটার পরেও যে চলে যাওয়া, সেটা কিন্তু একটা বড় ইনস্ট্যান্স এই মুহূর্তে, বড় এক্সাম্পল। এই সূত্রে যে বিচার ব্যবস্থা কিন্তু কোনো রাজনৈতিক দলকে রেয়াত করবে না। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা কিন্তু বেশ খানিকটা বিজেপি বিরোধিতা হিসাবেই কিন্তু এটা প্রতিপন্ন হলো। সারা দেশে কিন্তু বিজেপির বিভিন্ন জায়গায় এমন এমন ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন হিনিয়াস ক্রাইমের সঙ্গে যুক্ত এবং তাদের রেকর্ড কিন্তু পুলিশ নোটবুকে রয়েছে। আপনারা কি মনে করছেন সামগ্রিক ঘটনায় বিজেপি কতটা বেকায়দায় পড়বে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন। টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।